প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে নাকি হবে না, এ নিয়ে তৃণমূলের নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের সমীকরণ চলছে। সেই সাথে আমরা দেখতে পাই যে তৃণমূলে এখনও এক ধরনের অরাজকতাও আছে, আবার আমরা যদি বলি যে নানা ধরনের সংকটও আছে। কিন্তু রাজনীতির আসলে কোন পথে, আমরা এসব বিষয়, তৃণমূলের রাজনীতির অবস্থাটা কি সেটা জানতে আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেনী জেলা কৃষক দল শাহেদ আমান চৌধুরী। শাহেদ আমান চৌধুরী, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত এবং নাগরিক টিভির কলাকৌশলী যারা আছেন সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা। আমরা আসলে আজকে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, যে নির্বাচন নিয়ে নানা ধরনের ইস্যু আছে, সেই সাথে যে এখনো মানুষ কি ভাবছে, তৃণমূলের রাজনীতির মানুষগুলো কি ভাবছে, সাধারণ মানুষগুলো কি ভাবছে। সেই সাথে এই যে তৃণমূলের চাঁদাবাজির অভিযোগ একটা সময় ছিল গণ অভ্যুত্থানের পরপর, এতে কি তৃণমূলের জনপ্রিয়তা হারাচ্ছে কিনা দলগুলো, এই বিষয়টা নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাই। আসলে ফেসিবাদ সরকারের বয়স তো 15 বছর। 15 বছর আগে যে ছেলেটার বয়স 10 বছর ছিল, 15 বছর পরে তার বয়স 25 বছর। শিক্ষাঙ্গনে ছাত্ররা যারা আছেন এবং যারা পড়াশোনা করছেন না, ওই সকল ছেলেদের সবগুলোই ছাত্রলীগ বা যুবলীগের সাথে জড়িত ছিল। সরকার বাধ্যতামূলকভাবেই তাদেরকে জড়িত করেছেন। এতে করে এক ধরনের এনার্কি তৈরি হয়েছেন। পরবর্তীতে 24শে জুলাইয়ের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে এই সকল ছেলেরা যারা ছাত্রলীগের সাথে যুবলীগের সাথে জড়িত ছিল, তারা বিভিন্ন দলে যোগ দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন দলে অনুপ্রবেশ ঘটেছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল। আমি ছাত্র জীবন থেকে এসে রাজনীতি করি। আমি দেখেছি এই সকল ছেলেরা যারা ছাত্রলীগ জীবনের সাথে জড়িত ছিল, তারা সকলেই ছাত্রদল যুব দলের মধ্যে ঢুকে পড়েছেন। এটি করেছেন অবশ্যই দলের নেতারা, তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ওই নেতারা তাদের শক্তিকে বৃদ্ধি করবার জন্য তাদেরকে টেনে দলে ঢুকিয়েছেন, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। এবং বিএনপি সেন্ট্রাল অফিস থেকে অনেকবার বলেছেন যে অনুপ্রবেশকারীদেরকে যদি ঠেকানো না হয় তাহলে বদনাম হয়ে যাবে। কিন্তু সেদিকে তাদের সে সকল কথাকে ভ্রুক্ষেপ না করে, আমলে না নিয়েই দলে উপদলে বিভক্ত নেতা উপনেতারা ওই ছেলেদেরকে দলে ঢুকিয়েছেন, টানার চেষ্টা করেছেন এবং ঢুকেছেন। করে তারা আওয়ামী লীগের সময় যেভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, অপকর্ম করতো, এখানে ঢুকেও তারা ঠিক সে অপকর্মগুলো করছেন। তো এতে করে দলের ভাব প্রতিপূর্ণ হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি বিশৃঙ্খলা তৈরি করছে। তো এটি যদি না করতেন তাহলে হয়তোবা দলের ভিতরের পরিবেশটা ভালো থাকতেন এবং বিতর্কতভাবে, অর্থাৎ দলের ভিতরে থেকে যেভাবে সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, এটা হয়তো না। কিন্তু একটা প্রশ্ন যদি আপনাকে করি, আমি ফেনীর একটা অনুষ্ঠানে দেখছিলাম, একটা অনুষ্ঠানে একজন নেত্রী বলছিলেন যাদেরকে আপনাদের দলীয় পদ দেওয়া হয়েছে, ফেনীর বিভিন্ন পদে যারা আছেন, তাদের উদ্দেশ্য করে উনি বলছিলেন যে আপনাকে পদ দেওয়া হয়েছে দল গোছানোর জন্য, কিন্তু আপনি করছেন কি নানা জায়গায় যে দয়েন দরবার করছেন, সেখানে আপনি মিটিয়ে দিচ্ছেন নানা ধরনের চাঁদাবাজির সাথে তাদেরও সংশ্লিষ্টতার অভিযোগ উনি আনছিলেন। এটা কি সত্য না? এখন ফেনী দুইয়ের রাজনীতি বিবি জালাল সাহেব এবং বর্তমান কমিটি আছেন শেখ ফরিদ বাহার সাহেব এবং আলাউদ্দিন আল সাহেব, তারা দেখভাল করছেন। পাশাপাশি ফেনী একের রাজনীতি সাংগঠনিক সমন্বয়ক হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনুকে দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তিনি ভালোই দেখছেন, মোটামুটি দলকে সুসংগঠিত করছেন। তো তিনি তো একা, এবং তার বাইরেও আরো কিছু দল উপদল ভাগে ভাগে বিভক্ত হয়ে বিভিন্নভাবে তাদের শক্তিকে বাড়াবার জন্য ওই যে অপরাধীদেরকে আবার দলের মধ্যে টানছেন, টেনে বিভিন্ন অপকর্ম করছেন তারা, এবং দলের বদনাম হচ্ছে।
তার মানেটা হলো যে অনুপ্রবেশকারীরাই আসলে মূলত এই চাঁদাবাজি এবং এই অরাজকতার সাথে জড়িত। আমরা জানি যে বিএনপির একটা যদি আপনার অন্যতম শক্তিধর এলাকা হলো গিয়ে ফেনী। এখন বর্তমান চিত্রটা কি ফেনীর? ফেনীর বর্তমান চিত্র ভালো ভালো। বিএনপির অবস্থানটা কেমন এই জায়গায়? অবস্থান ভালো, বিএনপির অবস্থানটাও এখন ভালো। এখন যদি ফেনীতে কতগুলো আসন আছে? 3টা। আচ্ছা, যদি খালেদা জিয়ার যদি নির্বাচন করার কি চিন্তা ভাবনা আছে? ম্যাডাম জিয়া শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে। উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ, ফেসিবাদ এদের অত্যাচারের কারণে তো আসলে তিনি খুবই অসুস্থ। আপনি দেখেন ফাল্কন জাতীয় এক প্রকারের পাখি আছে, মা পাখিটা সারাদিন তার বাচ্চার জন্য খাবার জোগাড় করতে এদিক সেদিক ঘুরে বেড়ায়। যদি খাবার না পায় তাহলে বাসায় এসে নিজ ঠোঁট দিয়ে বুক ছিঁড়ে তারপরে বাচ্চাদেরকে বুকে রক্ত খেতে দেয়। ম্যাডাম জিয়া তার 2 সন্তানকে ফেসিবাদ সরকার তদানীন্তন তখনকার সময়ের ফেসিবাদ সরকার যে কি অত্যাচার না তার সন্তানদের উপর করেছেন। শর্ত দিয়েছে, যদি আপনি সন্তানদেরকে নিয়ে যদি দেশ ছেড়ে চলে যান তাহলে পরে আপনার সন্তানদেরকে ছেড়ে দেব। তিনি রাজি হন নাই। তিনি বলছেন দেশ আমার, দেশের মানুষ আমার, আমি মানুষদেরকে ছেড়ে কোথায় চলে যাব। তিনি যান নাই। তার ফলশ্রুতিতে তারেক রহমান সাহেবের উপরে কি অত্যাচারটা না হয়েছে এটা আমরা সবাই জানি, এবং এক ছেলে তো তার মরেই গেল। এখন ফেনীর রাজনীতি, ম্যাডাম জিয়া যে অসুস্থতা ভোগ করছেন সেখান থেকে যদি তিনি রিকভার করেন তাহলে আমরা তো সবাই চাইবো ম্যাডাম জিয়া নির্বাচন করুক। হ্যাঁ, আমরাও সেটাই চাই, আমরা ম্যাডাম জিয়া নির্বাচন করুক। কারণ ম্যাডাম জিয়া আমাদের ওখান থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে তিনি পুরো দেশের প্রতিনিধিত্ব করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, আপনি এর মাঝখানে জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উনি মাঠ পর্যায়ে যাতে প্রচারণায় যেতে পারেন এই জন্য নানা ধরনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনাকে একটু বলছিলাম যে খালেদা জিয়া যদি সুযোগ পায় তাহলে তৃণমূলের পর্যায়েও উনি মাঠ পর্যায়ে সভা সমাবেশের অংশ নেবেন, এরকম আমরা শুনছি। কিন্তু আমার একটা প্রশ্ন, ওই যে এই যে এখন এই সময়টাও আসলে যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে সাধারণ মানুষ, নেতাকর্মীরা কি বলতে? আসলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে তো সাধারণ জনগণের মাঝে এটা সংশয় দেখা দিয়েছেন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন হবেই হবে। আমরা সেটা বিশ্বাস করি। আমরা মনে করি যে সারা বিশ্বব্যাপী খ্যাত একজন ব্যক্তি, তিনি যদি বলেন যে নির্বাচন হবেই হবে তাহলে আমি মনে করি হবে। তা না হলে নির্বাচন যদি করতে না পারেন তাহলে ওনার যে ভাবমূর্তি বিশ্বব্যাপী যেটা আছে সেটা তো ক্ষুণ্ণ হবেই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নির্বাচন হবে। তবে তৃণমূলের লোকজন মনে করে বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা আসছে তো বিভিন্ন দল থেকে, এবং তারা যেভাবে একে অপরকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে দোষারোপ করে করে কাজ কারবার করছে, তো এতে করে মনে হয় এতে জনগণের মনে একটা সংশয় তৈরি হয়েছে। যেমন ধরেন ফেসিবাদ সরকারের দোসরকারী 15 জন সেনা কর্মকর্তা, তাদেরকে যে ধরে নিয়ে কারাগারে দিল, এখন মানুষ মনে করে সেনা অফিসারকে ধরে কারাগারে দিলে যদি নির্বাচনে পড়তে পারে, এরকম কিছু ঘটনা ঘটছে। মনে করছে না যে তা নয়, মনে করছে নির্বাচন হতে নাও হইতে পারে। তবে ম্যাডাম জিয়া কথা যেটা বললেন যে নির্বাচন, আমরা তো সবাই চাই ফেনীবাসী ম্যাডাম জিয়া নির্বাচন করুক। আচ্ছা, যখন ম্যাডাম খালেদা জিয়ার কথা আপনি বলছিলেন যে খালেদা জিয়ার কথা যখন বলা হয় উনি যখন ফিরলে যাবেন, তখনই আরেকটা প্রশ্ন সবার ভিতরে জনাব তারেক রহমানের কথা নামটা আসে। অনেক শোনা যাচ্ছে যে খুব শিগগিরই উনি দেশে ফিরবেন। যদি জনাব তারেক রহমান দেশে ফিরে তাহলে পরে আপনার জনগণ এবং ওনার প্রতি তাকিয়ে আছে অনেক নেতাকর্মী, সেই অবস্থাটা কি দাঁড়াবে আপনার মনে হয়? কি পরিবর্তন আসবে? ম্যাডাম জিয়া মাঠে গেলে অবশ্যই প্রেরণা পাবে দল, সমর্থক, সাধারণ জনগণ। এরই মাঝে নতুন প্রজন্ম তারেক রহমানের পক্ষে, তারেক রহমানের নেতৃত্ব চাচ্ছেন,
তিনি 17 বছর দেশের বাইরে থেকে যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, ম্যাডাম যে অসুস্থ থাকাকালীন সময়ে কোনো অবস্থাতে দলের নেতা কর্মীদেরকে বুঝতে দেন না যে তোমরা অভিভাবক হারা। তিনি শুধু লন্ডনে বসে দলকে গুছিয়েছেন এবং সুন্দর নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। এইসব করতে করতে দেখা গেছে যে দেশের মানুষের বৃহদাংশ তো নতুন প্রজন্ম, এবং তারা মনে করেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আসলে তো অবশ্যই উজ্জীবিত হয়ে যাবে। আর ম্যাডাম যে মাঠে গেলে তো হবেই হবে, কোনো অবস্থাতেই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন যে এই যে আমরা একটু আগে বলছিলাম যে চাঁদাবাজি এর যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে যে এখনো বিরাজমান আছে, জনাব তারেক রহমান নানাভাবে নির্দেশনা দিয়েছেন এবং অনেকে বরখাস্ত করা হয়েছে, যদি উনি ফিরেন তাহলে কি এই চাঁদাবাজিটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে মনে করি? আমি আশা করি, কারণ তিনি তো, আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, জনাব তারেক রহমানের 31 দফা, এগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে তো আসলে দেশপ্রেম যে একজন নেতার মধ্যে থাকা উচিত, সেই দেশপ্রেমটুকুই তার মধ্যে আছে। যে ব্যক্তিটা অন্ধকার একটা কক্ষে বসে 18 ঘন্টা কাজ করেন দলের জন্য, দেশের জন্য, তো সুতরাং তার একটা কর্মীর কারণে দেশের বদনাম হোক, দলের বদনাম হোক, এটা কোনো অবস্থাতে তিনি সমর্থন করবেন না, কোনো অবস্থাতেই না। আমরাও চাই যে উনি ফিরে আসলে এই দেশের চাঁদাবাজি এবং এটা বন্ধ হোক। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলছিলাম যে ফেনী হলো অন্যতম বিএনপির একটা কি বলবো বদ্ধভূমি যদি বলা হয়, যে সেখানে এখানে কিন্তু আবার আরেকটা বিষয় খুব প্রচলিত ছিল, আমরা দীর্ঘ 15 বছর দেখেছি যে সন্ত্রাস চাঁদাবাজি একেবারে এটা কি এখন বন্ধ হয়েছে সেই জায়গাটা থেকে? মানে সন্ত্রাসের অঙ্গ যে জায়গাটায় ফেসিবাদ সরকারের বা তার আগের আওয়ামী লীগ সরকারের জয়নাল হাজারী, তার পরবর্তীতে নিজাম হাজারী, এরা কত দুর্দর্শ প্রকৃতির মানুষ এটা চিন্তাই করা যায় না। আপনি আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগ করি, আপনার প্রয়োজনে আমাকে নিজের দলটা নিজের দলে শেষ করে দিবে একদম, যেমন একরাম সাহেবকে শেষ করে দিয়েছেন। আমরা দেখেছি সবচেয়ে জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যান ছিল। তারা পারে না এমন কোনো কাজ নেই। এবং সন্ত্রাসের ভয়াল জনপদ ফেনী, দিন দুপুরে গুলি করে হত্যা করেছে মানুষকে, এবং সেটা আমার ধারণা যদি মহান রাব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কবুল করেন, জনাব তারেক রহমান যদি দেশে ফিরেন, আমার ধারণা যে ফেনীর রাজপথ ঠিক হয়ে যাবে, ফেনী ঠিক হয়ে যাবে। এই যে ফেনী বিএনপির পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়, যে ফেনীর জনগণের পক্ষ থেকে যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, তাহলে পরে আপনি কি করতে চান, কি পরিবর্তন আনতে চান? রাজনীতি যারা করেন তারা তো মানব সেবা করবেন এই মেন্টালিটি নিয়ে মানুষ নেতারা কাজ করে থাকে, তার মধ্যে ব্যতিক্রম আছে। তো সেই সুযোগ জীবনে আমি পাবো এটা আমি আশা করি না। যদি কোনো কারণে যদি পেয়ে যাই, তাহলে দলের সিদ্ধান্ত অনুযায়ী যে রাজনীতিতে থেকে মানব সেবা করবার যে প্রত্যেক মানুষের থাকে, যে ইচ্ছা মানুষের থাকে, সেটিকে নিজেই চেষ্টা করব সর্বোচ্চটা, যাতে করে মানুষ কিছু পায়। মানব সেবা আসলে এটা সুযোগ পাওয়াটা এটা আল্লাহর একটা বড় নিয়ামত। সেখান থেকে যদি আসে না, আমরা তো 15 বছর দেখেছি যে ওই উন্নয়নের ভাদাটা আমরা দেখেছি, সেই ভাদাগুলোতে নিশ্চয়ই কাটিয়ে আপনি কিছু নতুন কিছু করতে চান ফেনীর জন্য। আসলে আমি রাজনীতিটা ছোট কর্মী, এবং হ্যাঁ একটা মেন্টালিটি থাকে যে নতুন কিছু করব। যেমন ধরেন আমি এখন একটা ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যখন আমি মাদ্রাসায় ঢুকি, দেখি যে এখানে উপযুক্ত শ্রেণী কক্ষ নেই, এবং 24 পরবর্তী বন্যায় এটা এত বেশি নষ্ট হয়ে গেছে যেটি চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। ভয়াল চিত্র দেখেছি আমরা বন্যার। আমি ঢুকে এটাকে প্রায় 28-30 লাখ টাকা বিভিন্ন ইয়ে থেকে সংগ্রহ করে এটা উন্নয়নে কাজ করেছি। সব শ্রেণী কক্ষগুলো ঠিক করেছি, ওয়াকওয়ে করেছি, সিসি ক্যামেরা বসিয়েছি। তো মাই মেন্টালিটি ইজ টু সার্ভ দ্য পিপল।
মানে আই হ্যাভ দ্যাট, যদি আমি ইফ আই গেট দ্যাট চান্স টু ডু সামথিং ইন ফেভার অফ দি পিপল, তো অবশ্যই চেষ্টা করব। আমার সাথে সেই সাথে আরেকটা প্রশ্ন জানার যে আপনাকে আমি ফেনীতেই আটকে রাখতে চাই না, কারণ আপনি যদি কেন্দ্রীয় নেতৃত্ব পান, বিশেষ করে আমরা যেটা দেখছি আপনি দীর্ঘদিন শিক্ষকতায় পেশা যুক্ত ছিলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা গত 15 বছরে অনেকেই বলে যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আপনি কি করতে চান? আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এটি প্রথমটা তো হচ্ছে যে শিক্ষকদেরকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, উপযুক্ত ট্রেনিং দিতে হবে। এটি এই জন্যই বলি, ধরেন একটা কম্পিউটারে 4টা পার্ট আছে, একটার সাথে একটা কানেকশন আছে। যদি আপনি এটাকে ডিসকানেক্ট করে দেন তাহলে আপনি এটা সেভ করতে পারবেন না। আপনি মাউস, মনিটর, কিবোর্ড সব ব্যবহার করছেন, মনিটরে দেখা যাচ্ছে, আপনি কিছুটা সেভ করবেন তাহলে পরে আপনার, কিন্তু আমার সিপিইউ থেকে আপনার সিপিইউতে কিছু ট্রান্সফার করব, এখানে কিন্তু কোনো সংযোগ নেই। এটা তো কঠিন জিনিস। শিক্ষকতাটা একটা নোবেল প্রফেশন, ইটস ভেরি বড় কঠিন জিনিস। এটা আপনি অ্যাট দি টাইম অফ টিচিং সামথিং টু দ্য স্টুডেন্টস, ফার্স্ট অফ অল আপনাকে বেশি সিনসিয়ার থাকতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, এবং স্টুডেন্টকে অ্যাটেন্টিভ করতে হবে। করতে হলে প্রশিক্ষণ লাগবে, শিক্ষকদের প্রশিক্ষণ লাগবে। শিক্ষকেরা যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করেই যদি তারা যদি চেষ্টা করে যে আমি ছাত্রদেরকে শেখাবো। একটু যদি সম্পর্ক প্রশ্ন করি আপনাকে সেই সাথে, এই যে শিক্ষকদের নানা সময় আমরা আন্দোলন দেখছি এখন, এটার সাথে কি আপনি মনে করেন যে এই যে শিক্ষকদের আন্দোলনে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে অ্যাটাচ হতে দেখছি, যে বিশেষ সাবজেক্ট কি বেতন বৈষম্য, এটা কি নিরসন হওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই 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 নিরসন হওয়া উচিত। আপনি পেটে দিলে তো পিঠে সয়। আপনি এই বিষয়ে সরকারকে কি সাজেশন দিতে চান? আমি তো সরকারকে সাজেশন দিব যে সারা দেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে যে টিউশন ফিসটা শিক্ষা প্রতিষ্ঠান পায়, ছাত্রদের কাছ থেকে যে টিউশন ফিসটা পায়, ওটা সরকার নিয়ে যাক এবং এটা জাতীয়করণ করে দেয়। এটা করলে পরে সরকার লাভবান হবে। আর আমরাও মনে করি যে আসলে আমরা শিক্ষা নিয়ে আরো, আমার মনে হয় যে আরেকদিন দীর্ঘ আলোচনা করার সুযোগ পাবো, কিন্তু আজকে একেবারেই আমরা শেষ মুহূর্তে আমরা ধন্যবাদ আপনাকে। আপনি যদি নাগরিককে কোনো কিছু বলতে চান দর্শকদের? আমি দর্শকদেরকে বলবো, আপনারা সঠিক পথে চলুন, সত্যটা উপলব্ধি করতে চেষ্টা করুন। রাজনীতি জনগণের সেবার জন্যই। যারা রাজনীতি করেন, রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে যাচাই বাছাই করবেন এবং তাদের কাছ থেকে ভালোটা আশা করবেন। আশা করি রাজনীতিবিদেরাও আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ প্রিয় অতিথি। ধন্যবাদ আপনাদের সকলকে, কলা কৌশলী যারা আছেন নাগরিক টিভি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। প্রিয় দর্শক, আমরা জানতে চেষ্টা করছিলাম যে তৃণমূলের রাজনীতির বর্তমান পরিস্থিতি কি, সেই সাথে তৃণমূলের মানুষের ভাবনা কি নির্বাচন নিয়ে। সংবাদ বিশ্লেষণ আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।